স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাড মেমোরিজের আরও একটা নতুন এপিসোডে। আমি জুয়েল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা যিনি আমাদের সাথে শেয়ার করলেন উনি মোহাম্মদ আল মামুন। আর ঘটনাটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আল মামুন ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। আমার নাম মোহাম্মদ আল মামুন। এই নামটা ছাড়া আমার সকল পরিচয় গোপন রাখার জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। যদিও ব্যাপারটা আমার পরিবার আর হাতে গোনা কিছু বন্ধুরা জানে, এছাড়া আমি কাউকেই জানাইনি। আজ আপনাদের জানাচ্ছি যাতে সতর্ক থাকেন, কারণ অনেক সময় এমন সব কাজ আমরা করি যা হয়তো না করলেও চলতো, আর তা করে ফেলার জন্য জীবনে ঝামেলা ছাড়া অন্য কোনো লাভে হয় না। সময়টা 2015। তখন আমি পড়তাম ইন্টার সেকেন্ড ইয়ারে। ঠিক সন্ধ্যায় বাসায় পড়ার টেবিলে বসে মাত্র বইটা খুলছি, এমন সময় হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। দেখি বন্ধু ফরিদের ফোন। এই সময় আবার ওর ফোন কেন? কিছুক্ষণ আগেই তো আড্ডা দিয়ে যে যার বাসায় ফিরলাম। ফোনটা ধরতেই ফরিদ জানালো ওর ছোট কাকা রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে শোচনীয় অবস্থায় টাউনের একটা হসপিটালে ভর্তি আছে। ফরিদ আর ওর বাবাও আছে সেই হসপিটালে। বেশ দৌড়াদৌড়ি করতে হচ্ছে দুজনকে। যদি সম্ভব হয় তাহলে আমিও যেন হসপিটালে চলে যাই। আমি ওকে জানালাম আমি এখনই আসছি, আর ফোনটা কেটেই মাকে বলে সাথে সাথে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আমাদের এলাকাটা হচ্ছে মফস্বল এলাকায়, হসপিটালটা হচ্ছে টাউনে, প্রায় মাইল 6 দূর আমাদের এলাকা থেকে। চট করে একটা সিএনজি নিয়ে ছুটলাম হসপিটালে। সেই হসপিটালটা ছিল একটা সরকারি হসপিটাল। তাই মনে মনে ভাবতে লাগলাম, এই হসপিটালে কেন? ওদের তো টাকা পয়সা কম নেই, ভালো একটা হসপিটালে নিলেই তো পারত। হসপিটালের গেটে পৌঁছে ফরিদকে ফোন দিতে জানালো ওরা তখন ওটি রুমের সামনে। আমি যেন কাউকে জিজ্ঞেস করে চলে যাই। আমি যখন ওটি রুমের সামনে পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন 7:35 ঘরে। ফরিদ আর ওর বাবাকে দূর থেকে দেখলাম, মাথায় হাত দিয়ে বসে আছে দুজন। আমি ফরিদের পাশে যেতেই ফরিদ জানালো ওর কাকা মাত্রই মারা গেছেন। অর্থাৎ আমি হসপিটালের গেট থেকে ওটি রুমের দিকে আসার সময়ের মধ্যেই মারা গেছেন উনি। এরপর শুরু হয় আমাদের দৌড়াদৌড়ি। রোড দুর্ঘটনার ফলে এটা পুলিশ কেস হয়ে দাঁড়ায়। লাশ ময়না তদন্ত ছাড়া হবে না। ফরিদের বাবা অনেক চেষ্টা করলেন যাতে ময়না তদন্তটা এড়ানো যায়, কিন্তু কোনো উপায় নেই। অবশেষে লাশ মর্গেই নেওয়া হলো। লাশটা ওটি ঘর থেকে বের করে নেওয়া হচ্ছে লাশ কাটা ঘরে। আর তখনই আমার দেখার সুযোগ হলো ওনাকে। মনে হলো ওনাকে না দেখাই ভালো ছিল। আমার বুকের মধ্যের বাতাসটা যেন আটকে গেল, সাথে মাথাটা যেন একটা চক্কর মারল, যেন আমি মাটিতে পড়ে যাচ্ছি। সাথে সাথে পাশের চেয়ারে গিয়ে বসে পড়লাম। ভীষণ বাতাস শূন্যতা অনুভব করলাম, আর কিছুক্ষণের জন্য যেন আমার বোধ শক্তি হারিয়ে ফেললাম। ওনার হাত মুখ সহ মাথার এক পাশ পুরোটাই থেতলে গেছে, তাকানো যাচ্ছে না ওনার চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই শরীরটা একটু সুস্থ হতেই লাশের সাথে চললাম হসপিটালের পেছনে থাকা লাশ কাটা ঘরের দিকে। জায়গাটা দেখলাম বেশ নীরব, শুনশান আর কোলাহল মুক্ত। একটা ছোট্ট রংছটা একতলা বিল্ডিং। লম্বাটে বারান্দায় টিমটিম করে একটা স্বল্প আলোর লাইট জ্বলছে। দরজার সামনে যেতেই দেখলাম দরজায় তালা। এবার লাশ নিয়ে অপেক্ষার পালা। ডাক্তার বা ডোম কেউ নেই। ডোমের বাড়ি নাকি আশেপাশেই। আমাদের সাথে ট্রলিতে লাশ বয়ে আনা দুজনের একজন চলল ডোমের বাসায় ওকে ডাকতে। সাথে অন্যজন রওনা হলো বাইরে চা খাওয়ার জন্য। এবার ট্রলিতে লাশ নিয়ে আমরা তিনজন বসে রইলাম লাশ কাটা ঘরের সামনের ফ্লোরের উপর। আশেপাশে কেউ নেই। লাশ কাটা ঘরটা মূল হসপিটালের পিছনে হওয়ায় পিছনটা ভীষণ নীরব, আর চারদিকে ঘন অন্ধকার। সময় যতই গড়াচ্ছে পরিবেশটা যেন আস্তে আস্তে বেশ ভারী হয়ে উঠছে। আশেপাশে থাকা ঝোপঝাড়ের কারণে
মশার উৎপাত বেড়েই চলছে। অপেক্ষায় আছি, কিন্তু সময়টা যেন কাটছেই না। রাত প্রায় 9টার দিকে ও দুজন ফিরে এলো সঙ্গে ডোমকে নিয়ে। তারপর লাশের ট্রলিটা নিয়ে ওরা ঢুকলো লাশ ঘরে। কিছুক্ষণের মধ্যেই ট্রলি টানা দুজন লোক বেরিয়ে এলো, আর আমাদের অপেক্ষা করতে বলে তারা হাঁটা শুরু করলো হসপিটালের দিকে। এমন সময় হঠাৎ আমার মনের মধ্যে কিছু একটা যেন চেপে বসলো। বহুদিন ধরে লাশ কাটা ঘরের অনেক গল্প শুনেছি, আজ নিজের চোখে দেখার ইচ্ছা। ফরিদকে বললাম, তোরা বস, আমি দেখে আসি কত সময় লাগে। তারপর সাহস সঞ্চয় করে ঢুকে পড়লাম লাশ ঘরে। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা বিকট কটু গন্ধ এসে নাকে ঢুকলো। দেখলাম লাশ কাটা টেবিলটা পরিষ্কার করছে সেই ডোম ভাইটা। আমি ভিতরে ঢুকতেই উনি আমাকে বললেন, বাইরে চলে যান, ভিতরে কারো থাকার অনুমতি নেই। আমি তখন ওনার কাছে গিয়ে ওনার বুক পকেটে 500 টাকার একটা নোট ঢুকিয়ে বললাম, প্লিজ ভাই, কিভাবে লাশ কাটা হয় আমার খুবই দেখার ইচ্ছা। কেউ তো নেই, কেউ দেখবে না আমাকে, আমি থাকি। উনি আমার ইচ্ছের কথা শুনে মৃদু হেসে বললেন, সব ইচ্ছে পূরণ করতে নেই, দেখতে চাইলে দেখতে পারেন, কিন্তু সহ্য করতে পারবেন কিনা তাতে আমার সন্দেহ আছে। আমি একপাশে দাঁড়িয়ে ওনার লাশ কাটা দেখছি। লাশ কাটার শব্দ আর সরঞ্জামের টুংটাং শব্দের মাঝে একটা অস্বাভাবিক অনুভূতি হলো। ঘরের মধ্যে স্বল্প আলোয় তাকিয়ে আছি লাশের শরীরের দিকে। আস্তে আস্তে আমার শরীরটা কাঁপছে, আমার যেন মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। তারপরেও তাকিয়ে আছি, আর এমন সময় একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমার শরীরের উপর দিয়ে গেল। মনে হলো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলাম, না, কেউ তো নেই। এমন সময় আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে। শব্দটা যেন এলো লাশ কাটা টেবিলের দিক থেকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইটা লাশ কাটায় ব্যস্ত। এমন সময় হঠাৎ ওনার পিছনে দেখলাম একটা ছায়ামূর্তি। যে ছায়ামূর্তিটা একবার লাশের দিকে আর একবার আমার দিকে গোল গোল লাল চোখ দিয়ে তাকিয়ে আছে। আমার গায়ের সব লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে গেল। ভুল দেখছি না তো? বুকের মধ্যে একটা চাপ অনুভব করলাম, মাথাটা ঘুরছে। ডান হাত দিয়ে মাথার চুলগুলো টেনে চোখটা কষলে আবারও তাকালাম লাশ কাটা টেবিলের দিকে, কিন্তু এবার সেই ছায়ামূর্তিটাকে আর দেখলাম না। এমন সময় হঠাৎ মনে হলো যেন আমার আশেপাশে কারো উপস্থিতি, ঠিক যেন আমার পিছনে দাঁড়ানো। আমি আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম পিছনে, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে আমার পিছনে, ইয়া লম্বা। আমি ঘাড় উঁচিয়ে তার চোখে চোখ রাখতেই ছায়ামূর্তিটা বলল, কিরে, লাশ কাটা দেখার এত ইচ্ছা তোর? দেখ। আমি যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত একটা শব্দ। আমার ভয়ার্ত শব্দটা শুনে ডোম ভাইটা আমার কাছে এসে বললেন, ভাই, বাইরে চলে যান। আমি ওনার কথা মতো এলোমেলো পায়ে লাশ ঘর থেকে বের হয়ে বাইরে ফরিদের পাশে গিয়ে বসে পড়লাম। তারপর কখন লাশ রিসিভ করা হলো, কিভাবে বাসায় নেওয়া হলো, আর কখন বা আমি বাসায় ফিরলাম, আমার কিছুই মনে নেই। সেদিন রাতেই আমার শুরু হলো ঘোর জ্বর, আর ঘুমের মধ্যে বারবার দেখতে থাকলাম সেই ছায়ামূর্তিটাকে। টানা 2 দিন জ্বরে ভুগে আস্তে আস্তে স্বাভাবিক হই, কিন্তু সেই ছায়ামূর্তিটা প্রায় 6 মাস আমাকে দেখা দিতে থাকে, তারপর আস্তে আস্তে চলে যায়। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।